মা বলছে তুই প্রথমবার একা যাচ্ছিস, তুই তো কারোর না কারোর সাথে যাস, এবার তুই একা একা যাচ্ছিস তার একটা চায়নার মতো জায়গাতে, কী হবে না হবে। ফ্লাইটে মনে হয় আমি একমাত্র ভারতীয়, প্রথমবার চায়নার মতো দেশে আসছি যেখানে গুগল কাজ করে না, তো এখানে কীভাবে কি সার্ভাইভ করতে পারবো কিনা, ইমিগ্রেশনে কি প্রশ্ন করবে। আর এবারে চায়না ট্যুর কোনো ট্যুর নয়, এটা আমার কাছে সবচাইতে বড় একটা চ্যালেঞ্জ। এসে একজন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম এখানে। Follow him. সব দর্শক বন্ধুকে সুপ্রভাত। আজ হচ্ছে 24শে মে 2024 এবং স্থানীয় সময় মানে মালয়েশিয়ার স্থানীয় সময় হচ্ছে বেলা 1:45। আবারও আজ রওনা দেব হচ্ছে এই কুয়ালালামপুর থেকে আমার 18তম দেশ চায়নার উদ্দেশ্যে। আর এবারে চায়না সিরিজ হবে আনকাট, কারণ এটা হচ্ছে আমার কাছে নতুন একটা দেশ। আর এই দেশে কিন্তু আমি যাচ্ছি সম্পূর্ণ একা নিজের প্ল্যানে। কাজেই প্রত্যেকটা পর্বে আমি নতুন কিছু শিখব এবং আমি জানি না যে শেষ অবধি আমার এই ট্যুর কতটা সাকসেসফুল হবে, তবু আমি আমার মতো করে চেষ্টা করেই যাব। আর এই ট্রিপের প্রত্যেকটা আনকাট অভিজ্ঞতা, প্রতিদিন আমি কি করলাম কি দেখলাম, ভালো খারাপ সব কিছু কিন্তু অভিজ্ঞতা আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করব। চলে এসছে আমার ক্যাব, 3:41 স্টার্ট হলো আমাদের জার্নি। এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে ওই 56 কিলোমিটার মতো, আর সময়ও লাগবে 1 ঘন্টা মতো। ভাড়া কত পড়লো সেটা আমি গিয়ে বলবো, কারণ এখানে যখন আপনি ট্যাক্সি বুক করছেন না, সেক্ষেত্রে ট্যাক্সির তো আপনাকে রেন্ট দিতেই হচ্ছে, প্লাস এই যাত্রাপথে কিছু টোল পড়ে, সেই টোলগুলো দিতে হবে। এই ট্যাক্সি ফেয়ার আর টোল মিলিয়ে টোটাল যা হবে সেটা আমি তখন আপনাদেরকে বলে দেবো যে কোথায় কত খরচা হলো, প্লাস এই পুরো ট্রিপটাতে, পুরো চায়না ট্রিপে কোথায় কত টাকা খরচা A to Z আমি বলে দেবো হচ্ছে ভিডিও স্ক্রিনে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আর কুয়ালালামপুরে ট্যাক্সি বুকিংয়ের 3টে অ্যাপ রয়েছে। প্রথমত হচ্ছে গ্র্যাব, দ্বিতীয়ত হচ্ছে ইনডাইভ, আর হচ্ছে বোল্ট। তো আমি গ্র্যাব থেকে ট্যাক্সি বুক করেছি। আমি জার্নি শুরু করেছিলাম 21 তারিখ, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 দিন। এনার্জির কমি পড়বে না, শুধু সঙ্গে নিয়ে আসা চাল ডাল একটু কমে পড়তে পারে। আর সেই সাথে আরও একটা কমতি রয়েছে, সেটা হচ্ছে আপনাদের একটা লাইকের কমতি। আপনারা ভিডিও দেখেন বাট লাইক দিতে ভুলে যান, প্লিজ লাইক দিয়ে দিন। যারা টিভিতে ভিডিও দেখছেন তারা প্লিজ একটু কষ্ট করে আপনাদের স্মার্টফোনে যেখানে আমার ইউটিউবটা অ্যাক্টিভেট করা আছে বা সাবস্ক্রাইব করা আছে সেখান থেকে প্লিজ একটা লাইক দিয়ে দিন অন্তত, এটাই মোটিভেশন। মালয়েশিয়াতে কিন্তু আজকে আবহাওয়া খুব সুন্দর, দেখুন কুয়ালালামপুর শহরটা কত সুন্দর লাগছে। আর এমনিতেই আজকে রবিবার, রাস্তাঘাট ফাঁকাই আছে। দারুণ একটা শহর কুয়ালালামপুর, এত সুন্দর রাস্তাঘাট না। শহরের ভেতরেও দুর্দান্ত রাস্তা, প্রচুর ফ্লাইওভার রয়েছে, শহরের বাইরেও কিন্তু রাস্তা বেশ চওড়া। এত ছোট একটা দেশ কোন জায়গায় পৌঁছে গিয়েছে। অবশ্যই এখানে চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে। এই হচ্ছে এখানকার টোল প্লাজা। এখানে আছে মাই RFID, স্মার্ট ট্যাগ, টাচ অ্যান্ড গো। নিল হচ্ছে 2 রিঙ্গিত, মানে ভারতীয় টাকায় ধরে নিন প্রায় 50 টাকার কাছাকাছি আজকের দিনে। আমাদের ওখানে যেমন মানি ট্রান্সফার অ্যাপ হচ্ছে ওই ফোনপে, পেটিএম, মালয়েশিয়াতে মানে কুয়ালালামপুরে মানি ট্রান্সফার অ্যাপ হচ্ছে টাচ অ্যান্ড গো। আর এবারে চায়না ট্যুর কোনো ট্যুর নয়, এটা আমার কাছে সবচাইতে বড় একটা চ্যালেঞ্জ। কারণ এর আগে আমি যতবার ইন্টারন্যাশনাল ট্রিপ করেছি, আমার সঙ্গে কখনো সুমিত থেকেছে, কখনো সৌরদীপ থেকেছে, আবার কখনো প্রিয়ম থেকেছে। বাট এই ফার্স্ট টাইম আমি একা যাচ্ছি ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট কান্ট্রি চায়নাতে। চায়নার অনেকগুলো শহর আমি এক্সপ্লোর করব। আমাদের যাত্রাপথে এইটা হচ্ছে সেকেন্ড টোল প্লাজা। এখানে কাটলো হচ্ছে 3 রিঙ্গিত 50 সেন্ট। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে এখন 21 কিলোমিটার এয়ারপোর্ট, আর সময়ও লাগবে হচ্ছে 22 মিনিট। মিনিটে 1 কিলোমিটার, রাস্তা তো হাইওয়ে দুর্দান্ত। 4 নম্বর টোল প্লাজা পার করলাম। এখানে কাটলো হচ্ছে 3.53 মালয়েশিয়ান রিঙ্গিত। 4:29 আমরা এন্ট্রি করছি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে। ডোমেস্টিক হচ্ছে 1 থেকে 3 নম্বর গেট, ইন্টারন্যাশনাল হচ্ছে 4 থেকে 8 নম্বর গেট। KL ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা একটা ফটো সেশন পয়েন্ট, সবাই এখানে ফটো তোলে। ক্যাব আমাকে এয়ারপোর্টে ড্রপ করে দিল। এখানে সব মিলিয়ে বিল হচ্ছে ট্যাক্সি ভাড়া হচ্ছে 2066, আর টোটাল টোল ফোল মিলিয়ে সব মিলিয়ে লাগলো হচ্ছে 376 টাকা। 2066 প্লাস 376 যা হয় সেটাই লাগলো। এবার হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চারের কাছে যেতে হবে। নিয়ে নিয়েছি ট্রলি, এখন আর হব না কুলি। এখান থেকে আমার ফ্লাইট রয়েছে হচ্ছে সন্ধ্যে 7:45। আর চেক ইন কাউন্টার হচ্ছে K17। এবার কী করে বুঝবো K17? দেখুন এখানে লেখা আছে F, ওখানে হচ্ছে GH, ওইদিকে লাস্টে রয়েছে JK। বিশাল ভিড়, ইন্টারন্যাশনাল ডিপার্চার বলে কথা। এবার যাবো হচ্ছে সেইখানে।
এইখানে একটা ভালো দিক আছে, এয়ারপোর্টে ঢোকার জন্য যাত্রা কিংবা টিকিট পাসপোর্ট সব দেখানোর দরকার নেই, একদম ব্যাগ নিয়ে ঢুকে ঢুকে ডিরেক্ট হচ্ছে কাউন্টারে, মানে এখানে সময়টা কিছুটা হলেও বাঁচে। বিরাট বড় এয়ারপোর্ট, প্রচুর ভিড় এখন থেকেই, ওই জন্য বলবো যে যখনই আপনাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা কম করে 3 ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন। ইমিগ্রেশনের ব্যাপার থাকে, চেক ইনের ব্যাপার থাকে, সিকিউরিটির ব্যাপার থাকে, তারপরে এত কিছু পার করে আলটিমেট ফ্লাইটে উঠতে হয়। আবার ইমিগ্রেশনে কিছু বাওয়াল হলেই গেল, প্রোগ্রাম চপে। এটা হচ্ছে ভিয়েতনাম এয়ারলাইন, এটা যে এইদিকে হচ্ছে কে। এখানে তো লাইন মনে হচ্ছে এয়ারপোর্টের বাইরে চলে গেছে, বিশাল লাইন তো। এইদিকে ডোমেস্টিক, এইদিকে হচ্ছে ইন্টারন্যাশনাল। এখান থেকে সিঙ্গাপুর যাচ্ছে, ইস্তানবুল যাচ্ছে, লন্ডন যাচ্ছে, প্যারিস যাচ্ছে, সিডনি যাচ্ছে, আমস্টারডাম যাচ্ছে, কলম্বো যাচ্ছে, ঢাকাও যাচ্ছে। 7:45 এয়ার চায়না, এই যে কে। আমার ফ্লাইট হচ্ছে শেনজেন এয়ারলাইনের, এই কুয়ালালামপুর থেকে শেনজেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে কে নাম্বার পুরো যে কাউন্টার রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো এয়ারলাইন আছে। এবার আপনি কোন কাউন্টারে গিয়ে দাঁড়াবেন বুঝবেন কাউন্ট করে, ভেরি সিম্পল। কে নম্বর যে কাউন্টার সেটা আপনি দেখে নিয়েছেন ডিসপ্লে বোর্ডে, বা আমি দেখে নিয়েছি। তারপর ওই যে লাইন পড়েছে না, এখন এখানে লেখা আছে এই যে শেনজেন এয়ারলাইন, ব্যাস, তার মানে আপনি ঠিক লাইনে দাঁড়িয়েছেন। বাট ঠিক লাইনে দাঁড়ালেও কিন্তু লাইন হচ্ছে দীর্ঘ, তার জন্য সময় হাতে নিয়ে আসতে হবে, যেটা আমি সবসময় করে থাকি। 7:45 ফ্লাইট ছাড়বে, এখন বাজে 4:41। এখানেই মনে হচ্ছে আধ ঘন্টা সময় খেয়ে যাবে। মালয়েশিয়াতে 30% চাইনিজ মানুষজন বসবাস করে, তো এখানে থেকে কিন্তু চায়নার বিভিন্ন শহরে যাওয়ার ভিড় মারাত্মক বেশি। সময় 5:03। ফাইনালি চেক ইন কাউন্টারে ব্যাগ জমা করলাম। এখানে ব্যাগের ওজন, মানে ফ্লাইটের যে টিকিট তার সাথে যে ব্যাগ থাকবে, চেক ইন ব্যাগ, তার ম্যাক্সিমাম ওজন ছিল হচ্ছে 20 কেজি, আমার তত হয়নি। আর সেই সাথে 5 কেজি হচ্ছে কেবিন ব্যাগ। ওজন কেবিন ব্যাগের ওজন কিছু করেনি। আর এখানে গেট নাম্বার হচ্ছে C13। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ইমিগ্রেশন, এবং যেতে হবে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চারে। 5:09। বোর্ডিং পাস স্ক্যান করলাম, স্ক্যান করে গেলাম হচ্ছে ইমিগ্রেশন কাউন্টারে। ইমিগ্রেশন কাউন্টারে বোর্ডিং পাস দেখলো, পাসপোর্ট দেখলো, একটা প্রশ্নও করেনি, স্ট্যাম্প মারলো, বললো গো বেবি গো। এদিকে হচ্ছে গেট নাম্বার C। প্রথমে ভাবছিলাম এগুলো মনে হচ্ছে বোর্ডিং গেট, এগুলো বোর্ডিং গেট নয়, এটা হচ্ছে ট্রেন স্টেশন। এখানে যেমন গেট রয়েছে হচ্ছে C1 থেকে C37, আমরা হচ্ছে C13। সুতরাং এখান থেকে নিতে হবে হচ্ছে আমাকে ট্রেন, ওই ট্রেনে করে পৌঁছাতে হবে হচ্ছে C17-তে। নেক্সট ট্রেন আসবে হচ্ছে 2.5 মিনিট পরে, ওখানে ডিসপ্লেতে লেখা আছে 2.5 মিনিট পরে নেক্সট ট্রেন আসবে। চলে এসছে ট্রেন। ট্রেনটা এই পর্যন্তই লাস্ট, এখান থেকে আবার রিভার্সে যাবে। ওইদিকে দরজা খুললো, সবাই ওইদিকে নেমে গেল, তারপরে এবার এইদিকে দরজা খুলবে। হাওড়া মেট্রো তো। নেক্সট স্টেশন মহাকরণ, ছেড়ে দিল ট্রেন। একটা ভিডিও করি, পলকে পাঠাবো। ট্রেনের তো সেই স্পিড, আবার ঢুকে গেলো টানেলে। নেক্সট স্টেশন ফুলবাগান। পৌঁছে গেলাম টার্মিনালে। ট্রেন এই পর্যন্তই আসবে। এবার এখানে আসার পর দেখুন লেখা আছে C11 থেকে C37। প্রথমে মনে হচ্ছিল ট্রেনটা হয়তো একটু যাবে, এবার যাবে না, এখানে ট্রেন শেষ। क्या एयरपोर्ट है यार। এতদিন জানতাম যে সিঙ্গাপুর এয়ারপোর্ট সুন্দর, বাট মালয়েশিয়া যে এত সুন্দর এয়ারপোর্ট আছে। বাহ, এখানে তো আলাদা একটা পৃথিবী। চারিদিকে পাখি ডাকছে, ঝর্ণা রয়েছে। এয়ারপোর্টের মধ্যে যদি কখনো মনে হয় একটু প্রকৃতির ছোঁয়া পাবো, তাহলে এই জায়গাটা হচ্ছে সেই জায়গা। এখানে পাখিও রয়েছে, আর ওপরে এরকম নেট দেওয়া রয়েছে এতে পাখি উড়ে না পালায়। আর এখানে গাছ টাছ সব কিছু রয়েছে, অদ্ভুত সুন্দর। কবে হবে কলকাতা এয়ারপোর্টে এরকম? এখানে কী কী পাখি রয়েছে সেই পাখিদের নাম টাম সব লেখা আছে। এবার একটু বিদেশি পাখি দেখি।
বাহ বাহ বাহ, খানিকটা সময় কাটালাম ওই প্রকৃতির মাঝখানে। এবার যেতে হবে হচ্ছে গেট নাম্বার C13 কাছে, সামনে লেখা আছে C11 থেকে 17। মনে হচ্ছিলো যে টার্মিনালটা ছোট নয়, চারিদিকে প্রচুর গেট আছে, অনেকটা দিল্লি এয়ারপোর্টের মতো। আর এখানে আমার বোর্ডিং শুরু হবে 6:45 থেকে, 7:45 ফ্লাইট, আর এখন টাইম হচ্ছে 5:49। একটা ব্যাপার খেয়াল করেছেন আপনারা, যখন এয়ারপোর্টে ঢুকলাম তখন কিন্তু কোনো সিকিউরিটি হয়নি। ইমিগ্রেশন করলাম, ইমিগ্রেশন করে বেরিয়ে এলাম, তাও কোনো সিকিউরিটি হয়নি। এখানে মনে হয় একদম বোর্ডিং গেটের ওখানে সিকিউরিটি হয়। এখানে গরম জলও আছে, যদি কেউ মনে করে যে আমি ফ্লাক্সকে গরম জল ভরে নেবো বা চাটা বানাবো, সেটাও কিন্তু এখানে হয়ে যাবে। আমি না ইনস্ট্যান্ট চা কিনেছিলাম, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ট্রি প্রিমিক্স লো সুগার জিঞ্জার চায়। এই চাটার আমি খোঁজ পেয়েছিলাম হচ্ছে ইন্ডিগো এয়ারলাইনের ফ্লাইট থেকে। আমি যখন ইন্ডিগো ট্রাভেল করি ওরা এরকম চা দেয় আমাকে। অনলাইনে যাই হোক অ্যামাজন থেকে আনিয়েছিলাম, লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা কিনতে পারেন। চাটা খুব ভালো খেতে, সুগার তো নেই এর মধ্যে, আলাদাই শান্তি। আর সেই সঙ্গে মুড়িও রয়েছে, বিস্কুটও রয়েছে। মুড়ি আমি সবসময় আমার এই ব্যাগে রেখে দিই, যখন খেতে পাই খেয়ে নিই। ওখানে লেখা আছে C13, যেখান থেকে শুরু হবে হচ্ছে বোর্ডিং, আর এদিকে রয়েছে এসকেলেটার। এই এয়ারপোর্ট দেখার পর বলা যেতেই পারে দিল গার্ডেন হয়ে গেল। এত সুন্দর। আপনাদেরকে আমি একটা কথাই বলবো, অনেকেই আছেন যারা ইন্টারন্যাশনাল ট্রিপ করতে একা ভুরতে ভয় পান, হয়তো সামর্থ্য আছে, ইচ্ছা আছে, কিন্তু মনের মধ্যে কোথাও একটা ভয় আছে। জাস্ট এই ভিডিওগুলো সেভ করে রাখুন, কারণ আজকের এই ভিডিওটা হচ্ছে সেই সব পুরুষ বা মহিলাদের জন্য যারা বিদেশ যেতে চান কিন্তু মনে কোথাও ভয় পান। আজ আমিও কিন্তু একা, এবং আজ একাই কিন্তু বেরিয়ে পড়েছি অন্য একটা দেশের পথে, যেই দেশে কিন্তু গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, হয়তো হোয়াটসঅ্যাপ এগুলো কাজ করে না। বাট সেই দেশে আমি আগামী 14-15 দিন কীভাবে সার্ভাইভ করবো, কীভাবে ঘুরে দেখবো, এটা কিন্তু আজকে আপনাদের কাছে ইন্সপিরেশন আপনাদের আগামীর গন্তব্যে পাড়ি দেওয়ার জন্য। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এরপর থেকে আমি একাই বেরিয়ে পড়বো ইন্টারন্যাশনাল ট্রিপ করতে। আসলে এটা আমার কাছে আজকে সবথেকে বড় পরীক্ষা, হয় পাস নয় ফেল, বাকিটা সময়ের খেল। আর এখন টাইম হচ্ছে 6:38। এবার যাওয়া যাক বোর্ডিং গেট নাম্বার C13 কাছে। এই যে বোর্ডিং কাউন্টার C13, এখানেই হবে হচ্ছে সিকিউরিটি। ব্যাস এই সিকিউরিটি করে ওঠো। এতে সুবিধা আছে, সেটা কি যে দীর্ঘক্ষণ সিকিউরিটি লাইনে দাঁড়াতে হয় না। হয়ে গেল সিকিউরিটিতে সময় লাগলো হচ্ছে 2 থেকে 3 মিনিট। বেল্ট খুলতে হলো, জল ফলের বোতল নিয়ে কোনো কিছু করেনি। আমার কাছে এমনি ফ্লাক্সে অল্প জল ছিল, মানে জল কিছু চেক করেনি, খুব সিম্পল ব্যাপার, স্যাটাসাইড হয়ে গেল। তারপরে এখানে একটা গেট রয়েছে, এই গেটে দেখলো হচ্ছে আমার পাসপোর্ট, বোর্ডিং পাস, নাম মেলালো, তারপরে বললো কৌশিক আলাম ESG। এখন টাইম হচ্ছে 6:46। অ্যাকচুয়ালি বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে, হয়তো বোর্ডিং একটু পরেই শুরু হয়ে যাবে। আর আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে ZH0330, কুয়ালালামপুর থেকে শেনজেন। আর এটা কিন্তু নতুন পাসপোর্ট, পুরনো পাসপোর্টটাও সাথে আছে, ওটার পে শেষ হয়ে গেছে। চায়নার যখন ভিসা আপনি করছেন, সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে 2টো পেজ ফাঁকা থাকতেই হবে। আর আপনার পাসপোর্টের ভ্যালিডিটি কিন্তু কমপক্ষে 6 মাস থাকতেই হবে। আর সেই সঙ্গে লাগবে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেখানে মিনিমাম 2.5 লাখ টাকা আপনাকে মেনটেন করতে হবে। আর যদি আপনি ব্যবসায়ী হন, সেক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স। আর যদি আপনি চাকরিজীবী হন, সেক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার অফিসের NOC বা নো অবজেকশন সার্টিফিকেট। এরই সাথে লাগবে হচ্ছে আপনি যে চায়নায় ট্রাভেল করছেন, সেই যে এয়ারলাইন, সেই ফ্লাইটের আসা এবং যাওয়ার টিকিট, অর্থাৎ রিটার্ন টিকিট। আর ওই টিকিট কিন্তু দামি টিকিট দিলে হবে না, আপনি যে টিকিটটা কেটেছেন সেই টিকিটের কিন্তু মানে পেমেন্ট রিসিপ্টটাও লাগবে। সাপোজ আমি পেটিএম দিয়ে টিকিট কেটেছি, বা ফোনপে দিয়ে টিকিট কেটেছি, বা কোনো ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কেটেছি, তার রিসিপ্টটা কিন্তু সেই সঙ্গে লাগবে। মানে টিকিটটা আপনাকে ভ্যালিড হতে হবে। চায়নায় আপনি কতদিন থাকছেন, কোথায় ঘুরছেন, তার হচ্ছে একটা পারফেক্ট আইটেনারি। আর আপনার বুকিং, কোথায় আপনি বুকিং করেছেন। সাপোজ আমি চায়না যাচ্ছি, আমি এখান থেকে যাব হচ্ছে শেনজেন, তারপরে যাব হচ্ছে জাংজিয়াজি, চংকিংটা অবশ্য পরে অ্যাড করেছি প্রিয়মের কথা শুনে। চংচিং থেকে যাব হচ্ছে শিয়ান থেকে যাব হচ্ছে বেজিং থেকে যাব হচ্ছে সাংহাই। বিরাট একটা রুট। তো এই সমস্ত জায়গার কিন্তু অ্যাকোমোডেশন আমি বুক করে নিয়েছি। অ্যাকোমোডেশন,
ট্রেনের টিকিট সব কিছু। হ্যাঁ, চায়নার ট্রেনের টিকিট বুক করা একটু সমস্যা আছে। চায়নার যে ওয়েবসাইট, রেলের ওয়েবসাইট, সেখান থেকে, কারণ আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়ায় কিন্তু চায়নার অনেক ওয়েবসাইট খোলে না। তো যাই হোক, সেসব ব্যবস্থা করে জোগাড় টোগাড় করে আমি করেছি। মানে আমি এই প্ল্যানটা করেছিলাম 1 মাস ধরে। আর এই ট্রিপে আমার সঙ্গে আমাদের সুমিতের যাওয়ারও কথা ছিল। আমাদের প্ল্যান ছিল এই মাসে, মানে মে মাসের 6 মে আমরা রওনা দেবো হচ্ছে কলকাতা থেকে চায়নার জন্য। আমাদের 6 মের ফ্লাইটের টিকিটও ছিল, বাট সুমিত যেতে পারেনি, আর সেই সাথে আমাদের ভিসা আসতেও দেরি হয়েছে। সুতরাং ফ্লাইটের টিকিট সব আমাকে ক্যান্সেল করতে হয়েছে, যা লস হওয়ার তো হয়েছে। পরবর্তী সময় আমি এই কুয়ালালামপুর থেকে আবারও ফ্লাইটের টিকিট বুক করেছি। এবার আসি ফ্লাইটের টিকিটে আমার কত টাকা খরচ পড়েছে। ফ্লাইটের টিকিটে আমার খরচা হয়েছে 25,144 টাকা। আমাদের ফ্লাইট হবে হচ্ছে 4 ঘন্টা 10 মিনিটের। এখান থেকে ছাড়বে হচ্ছে সন্ধ্যে 7:45 এবং শেনজেন গিয়ে পৌঁছাবে হচ্ছে রাত 11:55। ইন্ডিয়ার সঙ্গে যেমন মালয়েশিয়ার টাইম জোনের ডিফারেন্স হয়, এটা 2.5 ঘন্টায় গিয়েছে, কিন্তু চায়নার সঙ্গে মালয়েশিয়ার কোনো টাইম জোনের ডিফারেন্ট হয় না, সেম। মানে এখানে এখন যা টাইম, সেটাই কিন্তু চায়নার টাইম, কাজে আমার টাইম জোন আর চেঞ্জ হবে না। আমি যখন প্রথম প্ল্যান করেছিলাম চায়নার, যে কলকাতা থেকে চায়না যাব, সেক্ষেত্রে কিন্তু কলকাতা থেকে চায়নার গুয়াংজু পর্যন্ত একদম কিন্তু ডিরেক্ট ফ্লাইট ছিল। ইন্ডিগো ডিরেক্ট ফ্লাইট চলে গুয়াংজু এবং হচ্ছে সাংহাই পর্যন্ত, সব ডিরেক্ট ফ্লাইট আছে। কিন্তু ওই টিকিট প্রায় ক্যান্সেল করতে হয়েছে, লস হয়েছে। বাট এই টিকিট করার জন্য আমার খরচ একটু বেশি হয়েছে। তার কারণ এখন আপনারা জানেন যে এখন কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়ার জন্য ফ্লাইট ভাড়া সাংঘাতিকভাবে বেড়ে গিয়েছে। এরপরের আমার ডেস্টিনেশন হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামও যাব, তারও ভ্লগ আসবে এবং ভিয়েতনামের গ্রুপ ট্যুর হবে। আমিও ঘুরবো, আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরবো, আপনাদের ঘোরাতে সাহায্য করব। বাট যেটা এখনও অবধি আমরা করেননি, সেটা হচ্ছে একটা লাইক চটপট দিয়ে দিন। মালয়েশিয়া মনে হচ্ছে লাদাখের মতো হয়ে গেছে। সন্ধ্যে 7:06 এখনও আলো রয়েছে, আর ওই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। চলুন, বোর্ডিং শুরু হয়ে গেছে। ফ্লাইটে মনে হয় আমি একমাত্র ভারতীয়। বিজনেস, প্রিমিয়াম ইকোনমি, তারপরে হচ্ছে ইকোনমি। আমার হচ্ছে ইকোনমি ক্লাসের সিট। এটা হচ্ছে বোয়িং 737। ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে, এইটা একটা ভালো জিনিস। ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে। এখানে একটা পকেট রয়েছে আলাদা করে, বাট এই পকেটে কিছু না রাখাই ভালো, ভুলে যাওয়ার চান্স সবচাইতে বেশি। আর এইরকম হচ্ছে উইন্ডো, সূর্য ডুবছে এখনও দেখা যাচ্ছে। আর ওইদিকে দাঁড়িয়ে আছে টার্কিশ এয়ারলাইনের ফ্লাইট, ওইটা বড় ফ্লাইট অবশ্য। আর এই কুয়ালালামপুর থেকে চায়নার যে বিভিন্ন শহর, সাংহাই, বেজিং, গুয়াংজু বা শেনজেন, এখানে কিন্তু ফ্লাইট চলাচল ভালোই আছে এবং ভাড়াও বেশ বেশি। কিন্তু যে এয়ারলাইনের ফ্লাইটে আপনি যান, ভাড়া ভালোই আছে। আর প্রচুর মানুষ যাতায়াত করে, খুব ব্যস্ত রুট। আমাদের ভারতীয় সময় হচ্ছে এখন 4:46, আর এখানকার সময় হচ্ছে সন্ধ্যে 7:16। ডিসপ্লে এখানে নেই, কিন্তু ডিসপ্লে এখানে আছে। যা যা ইনস্ট্রাকশন দেওয়া সব এখানে দেখাচ্ছে। এটা অটোমেটিক খুলে গেছিলো, ডিসপ্লে এখানে। আর আমি সানডে সাসপেন্সের গল্প ডাউনলোড করে নিয়েছি, প্রেতের দ্বীপ প্যারাকিট। এটা শুনবো এখন। 7:45, ফ্লাইট একদম টাইমেই টেক অফ করতে চলেছে কুয়ালালামপুর থেকে শেনজেনের পথে। কুয়ালালামপুর থেকে শেনজেনের পথে আমাদের এই ফ্লাইটের রুট কী হবে? মোট 5টা জায়গার ওপর দিয়ে আমাদের ফ্লাইট যাবে। প্রথম হচ্ছে পেনিনসুলার মালয়েশিয়া বা মালয়েশিয়া উপদ্বীপ, তারপরে আসবে হচ্ছে দক্ষিণ চীন সাগর। এই যাত্রাপথের কিন্তু একটা বড় অংশ দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে আমাদের ফ্লাইট যাবে। তারপরে আসবে ভিয়েতনামের ডানাং, ডানাং শহরের সাইড দিয়ে এই ফ্লাইট যাবে। নেক্সট হচ্ছে হাইনান দ্বীপ, হাইনান দ্বীপের ওপর দিয়ে এই ফ্লাইট কিন্তু চীনে প্রবেশ করবে এবং চীনে প্রবেশ করার পর চীনের যে গুয়াংডং প্রদেশ রয়েছে, সেখান দিয়ে পার্ল রিভার ডেল্টা এর ওপর দিয়ে গিয়ে একদম শেনজেনের বাও আন যে এয়ারপোর্ট, সেখানে গিয়ে কিন্তু আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। মানে এই রুটটা হচ্ছে নর্থ ইস্ট রুট। আমাদের যেমন হচ্ছে নর্থ ইস্ট রুট, তেমনি এটা হচ্ছে কুয়ালালামপুর থেকে চীনের নর্থ ইস্ট রুটে গেলে কিন্তু আমরা পাবো হচ্ছে শেনজেন বাওয়ান এয়ারপোর্ট। রাত 9:30 আমাদের ফ্লাইট এখন উঠে চলেছে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে। আর আমাদের ডিনার দিয়েছে, কী কী দিয়েছে দেখাই আপনাদেরকে একবার। জুস ছিল, না চিলি সস খাবো কিনা জিজ্ঞেস করে চাইলাম না। জুস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, পেপসি আর স্প্রাইট ছিল। বললাম পেপসি দিলে একটু বরফ দেওয়া। জলের বোতল দিয়েছে একটা। আর ফুড যে দিয়েছিল স্ট্রবেরি ইয়োগার্ট, বাদামের প্যাকেট, এই রয়েছে ভাত, এই রয়েছে চিকেন। মনে হচ্ছে চিকেনটা টেস্টি হবে, এর মধ্যে গাজর ফাজর দেওয়া আছে। তবে মশলা টশলা কিন্তু খুব বেশি নেই। বহুদিন বাদে এত সুন্দর চিকেন খেলাম। মশলা ফসলা একদম নেই, একটু সিদ্ধ সিদ্ধ টাইপের, কিন্তু তাও টেস্টি। ভেজিটেবলস আছে। চিকেন আর ভাত ফাটাফাটি ভাই। জিন্দাবাদ শেনজেন এয়ারলাইন।
পেট ভরেই খেতে হবে, কারণ আজ তো কি আর ডিনার করার সময় নেই, আর রান্নাও করতে পারবো না। চায়না রাস্তাঘাট কি দুর্দান্ত। শহরটা যে কত সুন্দর এতক্ষণ বোঝা যাচ্ছিল না, আর একই সঙ্গে ওদিক থেকে একটা ফ্লাইট ল্যান্ড করছে। আকাশে মেঘ ছিল কিন্তু কোনো টার্বুলেন্স হয়নি। গাড়িগুলো কি ফাস্ট চলছে, রাস্তা কি দুর্দান্ত। ঢুকে গেছে ফ্লাইট এয়ারপোর্ট টেরিটরিতে, ল্যান্ডিং। 24 তারিখ পেরিয়ে আজ হচ্ছে 25 তারিখ, ঠিক রাত্রি 12টা। ফাইনালি আমাদের ফ্লাইট এসে থামলো, ফ্লাইটের চাকা এসে থামলো হচ্ছে শেনজেন এয়ারপোর্টে। ফ্লাইট ল্যান্ড করার খানিক বাদে আমি যখন ফোনটা মানে ফ্লাইট মোড থেকে নর্মাল মোড করলাম, বেশি নেটওয়ার্ক আসছে না। আলাম হয়ে গেল মনে হচ্ছে ময়ে যদি নেটওয়ার্ক না আসে, ইন্টারন্যাশনাল রোমিং অন করা আছে তাহলে পুরো বাঁশ, কারণ সব তো মেন সিমেই আছে। তারপরে দেখলাম যে না, চলে এসে নেটওয়ার্ক, ভালো স্পিডও আছে, শান্তি। হ্যাঁ, এখন শান্তি না, এরপর ইমিগ্রেশন করতে হবে, দেখা যাক কী অভিজ্ঞতা হয়। ওই দিকে একটা ফ্লাইট দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে হিয়ানান এয়ারলাইন্স। আমি হিয়ানান এয়ারলাইন্সের ফ্লাইট প্রথম দেখলাম, নামও প্রথম শুনলাম। ওটা হচ্ছে ড্রিম লাইনার। Yes, sure. হ্যাঁ, শেষ এসে একজন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম এখানে। follow him. I have higher end. 他是一个网红。চায়নাতে ইউটিউব তো কাজ করে না, কিন্তু এখানে ভিপিএন দিয়ে কাজ করাতে হয়। Bye bye. বাই বাই, Nice day. থ্যাংক ইউ। ওয়েলকাম দ্য সিলিকন ভ্যালি অফ চায়না, বিশ্বের সবথেকে বড় ইলেকট্রনিক্স মার্কেট। সামান্য চিপ থেকে শুরু করে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রাংশের সবথেকে বড় হাব রয়েছে এই শেনজেনে, আর সেই জন্যই শেনজেনে আসা। আর আরও কয়েকটা জিনিসের জন্য শেনজেনে বিখ্যাত। প্রথমত হচ্ছে, আপনারা অনেকে শুনেছেন চায়নার একটা গাড়ির কোম্পানি যার নাম হচ্ছে বিওয়াইডি। সেই বিওয়াইডির সদর দপ্তর রয়েছে এই শেনজেনে। আর এই শেনজেন থেকে আরও একটা দেশ হংকং, মাত্র 50 কিলোমিটার। প্ল্যানিং ছিল যে আমি এখান থেকে হংকং যাব, কিন্তু যেহেতু আমার সিঙ্গেল এন্ট্রি ভিসা, মাল্টিপল এন্ট্রি ভিসা নয়, সেহেতু যদি আমি এখান থেকে হংকং চলে যাই তাহলে আমি আর চায়না ঢুকতে পারবো না। তার জন্যই হংকং যা হচ্ছে না, তাহলে হংকং আমি ডেফিনেটলি যেতাম। ফাইনালি একাকি পৌঁছে গেলাম চায়নাতে। সামনে রয়েছে ব্যাগেজ ক্লেম, এক্সিট আর হচ্ছে ট্রান্সফার। আমাকে দেখতে হবে কোথায় ইমিগ্রেশন। বেশি ভাবার দরকার নাই, কারণ যাহা চায় না তাহাই হচ্ছে চুচুড়া। ফাইনালি হয়ে গেল ইমিগ্রেশন। ইমিগ্রেশনে কোনো প্রশ্ন করেনি, ওখানে একটা মেশিন রয়েছে, সেখানে ক্যামেরা রয়েছে। আঙুলের ছাপ নিল, প্রথমে 4টে আঙুলের ছাপ, ডান হাত বাঁ হাতের, তারপর দুটো বুড়ো আঙুলের ছাপ। স্ট্যাম্প মারলো, হয়ে গেল। কোনো প্রশ্ন করেনি কদিন থাকবেন, কোথায় ঘুরবেন, কোনো প্রশ্ন নয়। 2 মিনিট লাগলো আমার ইমিগ্রেশন করতে। তারপর চলে এলাম হচ্ছে বেল্ট নাম্বার 15-এর কাছে। এখানে আমার লাগেজ নিতে হবে, লাগেজ নিয়ে এখান থেকে বেরোতে হবে। আর এখন সময় হয়ে গেছে রাত্রি 12:24। বললাম আজকে হোটেল পৌঁছাতে 2 বাজবে। এবার এখান থেকে গিয়ে আমাকে ক্যাব বুক করতে হবে, কারণ এখানে মেট্রো রাত্রি 12টার পরে বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি যে যাবো ফুটিয়ানে হোটেল নিয়েছি, তো ফুটিয়ান যাওয়ার জন্য ডিরেক্ট কোনো মেট্রো নেই, আমাকে একবার ইন্টারচেঞ্জ করতে হতো। কিন্তু এত রাত্রে 12টার পরে মেট্রো সব বন্ধ হয়ে যায়, কাজেই আর মেট্রো করে তো যাওয়া যাবে না। আজকে আমাকে ক্যাবেই যেতে হবে, কালকে এই যে শেনজেনে ঘুরবো তখন মেট্রো করে ঘুরবো। একটু ভয় লাগছিল যে প্রথমবার চায়নার মতো দেশে আসছি যেখানে গুগল কাজ করে না, তো এখানে কীভাবে কি সার্ভাইভ করতে পারবো কিনা, ইমিগ্রেশনে কি প্রশ্ন করবে এই সেই। বাট মালয়েশিয়ার ইমিগ্রেশনও দুর্দান্ত হয়েছে, চায়নার ইমিগ্রেশন দুর্দান্ত হয়েছে, সব কিছু এখানে বিন্দাস। আর লোকজনও খুব ভালো, সবাই এসে কথা বলছে, কোনো চাপ নেই এখানে। চায়না ট্রিপ যে করে নেবে
সে সব ট্রিপ করে নেবে। ও এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, চায়নায় আসার জন্য কিন্তু আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে চায়নার ওই ডিজিটাল অ্যারাইভেল কার্ড। একটা অনলাইনে কার্ড ফিল আপ করতে হয়, সেখানে ইনফরমেশন দিতে হয় যে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, অ্যাড্রেস, চায়নাতে আপনি কোন কোন শহর ঘুরবেন, কোন ফ্লাইটে আসছেন, ফ্লাইটের নাম্বার এবং কবে আপনি রিটার্ন করছেন, কোন শহরে রিটার্ন করছেন। বেসিক কয়েকটা জিনিস, সেগুলো দিয়ে একটা কার্ড ফিল আপ করতে হয়। বাট এখানে কিন্তু কাউন্টারে কোনো রকম কার্ড দেখতে চাই না। আমি দেখালাম যে আমার কাছে আছে, বললো দেখলো না, কিছু বললো না। বাট ওটা কিন্তু ফিল আপ করে নিয়ে আসবেন, কারণ অনেকেই করে নিয়ে আসেন, তাদের কিন্তু এখানে বসে বসে করতে হচ্ছে। আমার কাছে আছে বলেই হয়তো দেখেনি, বাট ওটা কিন্তু করে নিয়ে আসবেন। চায়না ট্রিপ কেমন হবে আমি জানি না, বাট যাই হোক সব কিছু আমার উপরে। ট্রিপ ভালো হলো আমার উপরে, ট্রিপ খারাপ হলো আমার উপরে, কারণ সমস্ত প্ল্যান, পরিকল্পনা, টিকিট বুকিং, ইচ অ্যান্ড এভরিথিং আমি করেছি। লাদাখ থেকে বাড়ি ফিরেছিলাম হচ্ছে 30 এপ্রিল, তারপর থেকে রোজ একটু একটু করে প্ল্যানিং করতাম। তো ফাইনালি আজ এসে এখানে পৌঁছে গিয়েছি, পেয়ে গেলাম ব্যাগ। এবার করতে হবে হচ্ছে এক্সিট। দেখা যাক এখানে কাস্টমস বা কেউ কিছু বলে কিনা। এখানে একটা স্ক্যানিং মেশিন আছে, স্ক্যানিং মেশিনে ব্যাগ দিয়ে দিলাম, কোনো চাপ নাই, সেট হয়ে গেল। বাট এই জায়গাটা এসে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাকে যেতে হবে যেখান থেকে ট্যাক্সি ছাড়ে সেখানে। মেট্রো সার্ভিস শুরু হয় হচ্ছে সকাল 6:37 থেকে 12:03, নেই এখন। এই শেনজেন থেকে গুয়াংজুর মধ্যে কিন্তু ট্রেন চলে, ইন্টারসিটি এক্সপ্রেস চলে। আমি গুয়াংজুর কথাটা কেন বলছি, কারণ কলকাতা থেকে কিন্তু গুয়াংজুর মধ্যে ডিরেক্ট ফ্লাইট রয়েছে। আমাদের ওখানে যেমন ওলা উবের রয়েছে না, চায়নায় রয়েছে ডিডি ট্যাক্সি। এই ডিডি ট্যাক্সির একটা নির্দিষ্ট গেট আছে, সেটা হচ্ছে গেট নাম্বার 15, সামনেই রয়েছে। আর এখানে কথা বলার জন্য একটা ট্রান্সলেটার ইউজ করতে পারেন, সেটা হচ্ছে মাইক্রোসফট ট্রান্সলেটার। আর আমি যে এখানে ট্যাক্সি বুক করলাম, সেটা কিন্তু এখানকার যে পেমেন্ট অ্যাপ, তার নাম হচ্ছে আলিপে। আলিপে আর উইচ্যাট এখানকার দুটোই হচ্ছে পেমেন্ট অ্যাপ। তো আলিপে ইনস্টল করার পর আমার যে ফোরেক্স কার্ড আছে সেটা কানেক্ট করে নিলাম। এবার আলিপে কিন্তু এখানে এসে কাজ করবে। এছাড়াও চায়নায় আমি যে সমস্ত ট্রেনের টিকিট বুক করেছি, সব পেমেন্ট কিন্তু আমি আলিপে দিয়ে করেছি। একটু রিসার্চ করলে না সব ঠিকঠাক হয়ে যায়। এখানে যে আপনি ক্যাবে উঠছেন, এই ক্যাবে ওঠার জন্য কিন্তু এখানে বিভিন্ন রকম লেন রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিন, ওটা হচ্ছে অরেঞ্জ, ওদিকে আছে ব্লু, আর এখানে সমস্ত গেট নাম্বার রয়েছে। এবার যে ক্যাব আপনি বুক করছেন, ক্যাবে কিন্তু আপনাকে ও ড্রাইভার মেসেজ করবে যে আপনি কোথায় আছেন। আমাকে যেমন বললো গ্রিন 205, আমি লিখে দিলাম 205, একখানা ছবিও পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে ডিডি ট্যাক্সি। আর 9579 হচ্ছে গাড়ির নাম্বার। 12:57 ফাইনালি ক্যাব পেয়ে গেলাম। এবার জার্নি শুরু হচ্ছে। এই ক্যাবে উঠতে গিয়ে প্রবলেম হচ্ছিল। আমরা সবসময় কী করি, আমরা তো সবসময় লেফট সাইড দিয়ে উঠি, বাট এখানে কিন্তু হচ্ছে রাইট সাইড ইজ রাইট সাইড। মালয়েশিয়ার বা ইন্ডিয়ার মতো কিন্তু এখানে নয়, এখানে ডিফারেন্ট। তো সেই জন্যই কিন্তু আমাদের ওঠাটা হচ্ছে এই দিক দিয়ে, ডান দিক দিয়ে, আর যে চালক সে কিন্তু রয়েছে ওই দিকে। এই ট্রিপ নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় ছিল আমার মা, মানে এখনও চিন্তায় আছে। এই মাকে পাঠিয়ে দিলাম ছবি, পৌঁছে গেছি। মা বলছে তুই প্রথমবার একা যাচ্ছিস, তুই তো কারোর না কারোর সাথে যাস, এবার তুই একা একা যাচ্ছিস তার একটা চায়নার মতো জায়গাতে, কী হবে না হবে। আমি চাপ নিও না, সব ঠিক আছে, এত যখন ঘুরে নিয়েছি কোনো ব্যাপার না। যে কোনো শহরে পৌঁছে কোথায় থাকবেন, মানে কোথায় থেকে সেই জায়গা থেকে সব জায়গায় আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো সেক্ষেত্রে কিন্তু শেনজেনে এসে থাকতে হবে হচ্ছে এই ফুটিয়ানে। ওখান থেকে মেট্রো কাছে, এবং এরপরে যখন আমি শেনজেন থেকে যাব হচ্ছে ঝাংজিয়াচি, তো সেক্ষেত্রে যে স্টেশন শেনজেন নর্থ, সেটাও কিন্তু হচ্ছে মানে বুলেট ট্রেনের স্টেশন, হাই স্পিড ট্রেন। এখানে বুলেট পড়ে না, হাই স্পিড ট্রেন। তো সেই হাই স্পিড ট্রেনের কিন্তু স্টেশনও হচ্ছে ওখান থেকে আর কি যেতে হবে। এই শহরের 90% ভেহিকেল হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। এখানে গাড়ি, বাস, সব কিছু বলুন, সব হচ্ছে এখানে ইলেকট্রিক ভেহিকেল। শহরের একটা স্লোগান রয়েছে, টাইম ইজ মানি আর এফিসিয়েন্সি ইজ লাইফ। সময় হচ্ছে অর্থ আর দক্ষতা হচ্ছে জীবন, মানে এটা এখানকার স্লোগান। আর সেই জন্যই কিন্তু এই শহরটা এগিয়ে গিয়েছে সব দিক থেকে। অথচ একটা সময় এই শহরটা ছিল হচ্ছে একটা মাছ ধরার গ্রাম। মাছ ধরার গ্রাম ছিল এই শহরটা। আজকে কী জায়গায় পৌঁছে গেছে এই শহর, মানে কী হারে চায়না ডেভেলপ করেছে। চায়নার এক একটা শহর এক এক রকম হাইটেক। চায়নার সময় হচ্ছে রাত 1:41। আমি বললাম না, যে জায়গায় আমি থাকবো 2 দিন, সেই জায়গাটা বিশাল জমজমাট। এত রাতে কতটা জমজমাট একবার দেখাই। ক্যাব আমাকে এখানে ড্রপ করেছে, এখন এসব রেস্টুরেন্ট খোলা, লোকজন সব বাইরে খাওয়া দাওয়া করছে। আর এখানে রাস্তার পাশে এরকম সব স্কুটি, তারপরে সাইকেল সব পাওয়া যায়। এবার হচ্ছে যে হোটেলে আমি থাকবো, এখানে তো সমস্ত কিছু লেখা হচ্ছে এই ভাষা, এখানে তো কোনো ইংরেজি ভাষাই নেই। এবার বুঝতে হবে, এখানে কিন্তু সব জায়গায় ইংরেজি লেখাটা পাবেন না। এয়ারপোর্টে যেমন সব জায়গায় দেখছিলাম ইংরেজিতে লেখা আছে, কিন্তু তা নয়।
এখানে কিন্তু সমস্ত চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে, এগুলোকে সব আর কি ট্রান্সলেট করে করে দেখতে হবে। বাট এই হোটেল এত রাতে খোলা ছিল এবং হোটেলের সাথে আমার কথাও হচ্ছিলো, তা বললাম আই অ্যাম অন দ্য ওয়ে, বলেছিলাম যে আমার আসতে লেট হবে, আমার লেট নাইট চেক ইন হবে। তো দেখা যাক এটাই সেই হোটেল কি না। এটা দেখে ভালো লাগলো যে এত রাতেও সব দোকানপাট খোলা রয়েছে, মানে জলের বোতল যদি কিনতে হতো বা টুকটাক কিছু খাওয়া দাওয়া জিনিস কিনতে হতো সব কিনতে পারতাম। আর যাক, আমার হোটেল চিনতে ভুল হয়নি, মানে আমার যে ক্যাব চালক সে আমাকে একদম ঠিক জায়গায় নামিয়ে দিয়েছে। এই হচ্ছে হোটেল, এখানে আমার বুকিং রয়েছে 2 দিন, আজ এবং হচ্ছে আগামীকাল। তো এখানে বুকিং দেখতে চাইলো না, এখানে পাসপোর্ট দেখতে চাইলো, বললো পাসপোর্ট দেখান। চায়নাতে যে কোনো জায়গাতে যখন আপনি ট্রেনে ট্রাভেল করছেন কিংবা আপনি কোনো মানে ট্যুরিস্ট স্পটে যাচ্ছেন যেখানে টিকিট কাটতে হয়, সেখানে কিন্তু সবথেকে বড় টিকিট হচ্ছে আপনার পাসপোর্ট। পাসপোর্ট কিন্তু সব জায়গায় লাগবে, ওটা স্ক্যান করলেই হয়ে যায়। এখানে আলাদা করে সব জায়গায় টিকিটের প্রিন্ট আউট নিয়ে ঘোরার কোনো দরকার নেই বা হোটেলের ভাউচার নিয়ে ঘোরার কোনো দরকার নেই। এটা হচ্ছে উইচ্যাট, এটা হচ্ছে ইউনিয়ন পে, এটা হচ্ছে আলিপে, এটা হচ্ছে এখানে মেন মানি ট্রান্সফার করার অ্যাপ। বিভিন্ন জায়গাতে হোটেলে কিন্তু ডিপোজিট রাখতে হয়, ঠিক আছে। এখানে ডিপোজিট রাখতে হবে হচ্ছে 100 চাইনিজ ইয়েন, 100। ওয়ার্ল্ডে এমন অনেক কান্ট্রি আছে যেখানে হোটেলের রুলস হচ্ছে যখন আপনি চেক ইন করছেন আপনাকে একটা ডিপোজিট টাকা দিতে হবে, আবার যখন আপনি চেক আউট করছেন ওটা আবার ওরা ব্যাক দিয়ে দেয়। অনেকে আছে তো হোটেলের প্রপার্টি ড্যামেজ করে এই করে সেই করে, তো যাতে সেটা কেউ না করে তার জন্যই এখানে ডিপোজিট রাখতে হয়। 4 to 8, এই দেখুন এটা হচ্ছে হোটেলের কি, এই যে ডিপোজিট রেখেছি, ডিপোজিটের যে রিসিপ্ট সেটাও দিয়ে দিল, আর এই যে পাসপোর্ট আমার। এই যে গুগল কাজ করছে না এখানে, স্যার গুগল কাজ করা বন্ধ করে দিয়েছে। এখানে ম্যাপ ইউজ করার সবচাইতে ভালো হচ্ছে অ্যাপেলের ম্যাপ, অ্যাপেল ম্যাপ দারুণ কাজ করে চায়নাতে, এটা একদম পারফেক্ট দেখায়। আইদার অ্যাপেল ম্যাপ না হলে হচ্ছে বাইদু, কিন্তু বাইদু আপনি ইন্ডিয়া থেকে ইনস্টল করতে পারবেন না, ওটা আলাদা করে ইনস্টল করতে হবে, না হলে এখানে ভিপিএন ইনস্টল করে তারপরে ওই ম্যাপকে চালাতে হবে। এইটা হচ্ছে ওয়াইফাইয়ের জন্য, আর এখানকার প্লাগ কিনগুলো হচ্ছে এরকম, মানে এর জন্য কিন্তু ইউনিভার্সাল অ্যাডাপ্টার দরকার আছে। আর রুমে একটা হেয়ার ড্রায়ার আছে, একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, 2টো জলের বোতল রয়েছে, কাপ রয়েছে, স্লিপার রয়েছে, ওয়েস্টবিন রয়েছে, এসি তো রয়েছে। আর এটা প্রজেক্টারটা কিছু কানেক্ট করেও সিনেমা টিনেমা দেখার জন্য, মানে টিভির বদলে এটা রয়েছে, হাইটেক ব্যাপার স্যাপার। রুমটা খুবই ছোট, এখানে ছোট্ট একটা বেসিন রয়েছে, ছোট্ট টয়লেট, অনেকটা সেই সুইজারল্যান্ডে থাকতাম না এয়ারবিএনবিতে ওখানকার মতো। একটা কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, টাওয়েল রয়েছে, ব্যাস। এই জায়গাটা কিন্তু বিভিন্ন বাজারের হোটেল রয়েছে, বাট আমার এই হোটেলটা নিয়েছে ওই 2200 কি 2100 টাকা। এই চত্বরটা হচ্ছে একদম শহরের মেন জায়গা। এবার মেন জায়গায় হোটেল নিতে গেলে সবসময় খরচ বেশি পড়ে, আর চায়না ট্রিপে এসে এত বড় যখন ট্রিপ সেখানে বেশি তো ইনভেস্ট করা যাবে না। কাজেই রুমে থাকবো আমি হয়তো রাত্রিটুকু, বাকি সারাদিন তো ঘুরে বেড়াবো, ওই জন্য আমি এখানে মোটামুটি রুম নিয়েছি। এটা কিন্তু টিভি নয়, এটা কিন্তু একটা পর্দা, মানে প্রজেক্টরের স্ক্রিন, এটা ওখানে লাইট ফেলছে। কত সুন্দর বুদ্ধি এরা বার করে দিয়েছে, মানে বড় টিভির অভাব পূরণ হয়ে যাবে। ঠিকই আছে, তো আজকের মতো সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে আমাদের চায়না সিরিজের পরবর্তী পর্বে, যে পর্বে আমরা এক্সপ্লোর করব ওয়ার্ল্ডের সবচাইতে বড় ইলেকট্রনিক্স মার্কেট।